আসসালামু আলাইকুম, আলিবাবার পাঠশালার আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বিএসসি অনার্স নন মেজর ফার্স্ট ইয়ার কেমিস্ট্রি 1 কোর্সের অন্তর্ভুক্ত চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে নেই, তোমরা হয়তো অনেকে ভাবছো যারা নিউ ফার্স্ট ইয়ার আছো, তোমরা ভাবছো যে কেন এত তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ করে দিচ্ছি। কারণ হচ্ছে আমি এই ক্লাসগুলো মূলত যারা হচ্ছে এবার পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বেশি করে গুরুত্ব দিচ্ছে। এদের পরীক্ষা শেষ হলে তোমাদের জন্য আবার নতুন করে ক্লাস শুরু করা হবে। এবং যারা আমার চ্যানেলে সেকেন্ড ইয়ারের আসো এবং নিউ ফার্স্ট ইয়ার আসো, তো তোমাদের জন্য ফিজিক্স নন মেজর ফিজিক্স 3 এবং ফিজিক্স 1-2 এই দুইটা কোর্স শুরু হয়ে যাবে। এবং যারা ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ো তোমাদের জন্য মেজর 3 সাবজেক্ট অর্থাৎ বলবিদ্যা, বস্তুর ধর্ম তরঙ্গ এবং হচ্ছে তাপ ও তাপগতিবিদ্যা, এগুলো ক্লাস মেন করে করানো হবে। এবং তার পাশাপাশি ক্যালকুলাস 1 এবং ফান্ডামেন্টালেরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করে দেওয়া হবে। তো চলো আজকে আমরা রাসায়নিক বন্ধন সম্পর্কে জানি। তো দেখো, শুরুতে যেটা বলতে হবে যে রাসায়নিক বন্ধনটা কী। ঠিক আছে, দেখো রাসায়নিক বন্ধন, এমনি বন্ধনের কথা যদি বলি, যেমন আমাদের ফ্রেন্ডশিপ কীভাবে হয়। আমাদের ফ্রেন্ড, ধরো আমি এবং আমার একটা ফ্রেন্ড, দুইজনের মধ্যে একটা বন্ধন আছে। কী বন্ধন? ফ্রেন্ডশিপ বন্ধন। তো এই বন্ধনটা কীভাবে হচ্ছে? এই বন্ধনটা মূলত হচ্ছে কীভাবে, যে তার থেকে আমি কিছু হেল্প নিচ্ছি এবং আমার থেকে সে কিছু হেল্প নিচ্ছে, যার ফলে দেখো আমাদের মধ্যে কিন্তু একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাচ্ছে। এবং এর মধ্যে দেখো একটা কোনো কিছু নেওয়া দেওয়া বা কোনো কিছু একটা বিষয় আছে, শেয়ার বা নেওয়া দেওয়া, এখান থেকে আমাদের মধ্যে কি বন্ধন হচ্ছে, তাই না? বা সিমিলারলি রাসায়নিক বন্ধনগুলো এইভাবেই হয়। তো দেখো রাসায়নিক বন্ধন কাকে বলে? তো রাসায়নিক বন্ধন বলা হয় রাসায়নিক পদার্থ মানে দেখো যেমন সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম একটা পরমাণু, ক্লোরিন আর একটা পরমাণু। তো এই দুইটা পরমাণু যখন একত্রে থাকছে, এটাই হচ্ছে কি, তাদের মধ্যে একটা নিশ্চয়ই বন্ধন আছে। তো এটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন কাকে বলে? লিখবো হচ্ছে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর মধ্যে যেই শক্তি বা পরমাণুগুলো যেই শক্তিতে দুজনকে বা দুইটি পরমাণু যেই শক্তিতে পরস্পরকে আকৃষ্ট করে রাখে, এটাকে বলা হয় কি? রাসায়নিক বন্ধন। অর্থাৎ রাসায়নিক বন্ধনের কারণে একটা আরেকটাকে একটা শক্তিতে আকর্ষণ করে রাখে। ঠিক আছে, তো রাসায়নিক বন্ধনটাকে মূলত গঠন অনুসারে 4 ভাগে ভাগ করা হয় এবং এর মধ্যে যে দুর্বল বল বা এর উপর ভিত্তি করে আবার 2 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তো আমরা আজকে প্রথম যে ভাগ, এটার হচ্ছে আয়নিক বন্ধন এবং হচ্ছে সমাজযোজী বন্ধনের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো আয়নিক বন্ধনটা কিভাবে হয় এবং সমাজযোজী বন্ধনটা কিভাবে হয়। তোমরা যদি একটু খেয়াল করো, আগে আমরা কিন্তু শিখছিলাম যে সোডিয়াম, দেখো সোডিয়াম কিন্তু ধাতু, তাই না? ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব কি, এর সর্বশেষ কক্ষপথে আমি ক্লোরিনের একটা বানাই। দেখো এই যে ক্লোরিনের কিন্তু সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে এবং সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন রয়েছে। তো দেখো খেয়াল করো, এই বন্ধনটা কেন গঠন হয়? মূলত যে কারণে বন্ধন গঠিত হয়, সকল পরমাণু চায় যে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে। এটা তোমরা সবাই জানো, সকল পরমাণু কী চায়? নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায়। যেমন আমরা কী চাই? আমরা সবসময় চাই যে সুখে থাকতে। আমাদের কাছে সুখ মানে কি? এক একজনের কাছে এক এক রকম হতে পারে। কারোর কাছে সুখ মানে কি? টাকা, বা কারোর কাছে সুখ মানে যে ধরো যে কাজ করা লাগছে না, শুধু ঘুমানো। তো এক একজনের কাছে সুখের সংজ্ঞা এক এক রকম হতে পারে। তো রাসায়নিক পদার্থগুলো অর্থাৎ পরমাণুগুলোর কাছে স্থিতিশীল অবস্থা বা শান্তি মানে তাদের কাছে কী বোঝায়? তাদের মধ্যে শান্তি মানে বোঝায় যে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করা। এবং নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো যদি তোমরা বিশ্লেষণ করো, তোমরা দেখবা যে এদের সর্বশেষ কক্ষপথ কিন্তু ফিল আপ থাকে এবং এদের সর্বশেষ কক্ষপথগুলোতে 8টি করে ইলেকট্রন থাকে। তো আমরা রাসায়নিক বন্ধন সাধারণত যে কারণে গঠন হয় সেটি হচ্ছে যে পরমাণুর সর্বশেষ কক্ষপথে কী চায়? 8টি করে ইলেকট্রন রাখতে চায়। কেন 8টি করে ইলেকট্রন রাখতে চায়? তার কারণ হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায় এবং নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার মানে হচ্ছে কি, সর্বশেষ কক্ষপথে তাদের 8টি করে ইলেকট্রন থাকা লাগবে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে সোডিয়াম যে পরমাণুটা রয়েছে তার সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে এবং ক্লোরিন যে পরমাণুটা রয়েছে তার সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 7টি ইলেকট্রন আছে। সে কারণে সোডিয়াম কী করবে? সোডিয়াম কিন্তু চাইবে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে। তো সেজন্য সে কী করবে? সে 7টি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, তাই না? কারণ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো মানে কি? 8টি ইলেকট্রন নেওয়া। তো সোডিয়ামের যেহেতু 1টি ইলেকট্রন রয়েছে, সেই কারণে সে কী করবে? আরও 7টি ইলেকট্রন সে নিতে চাইবে এবং যার ফলে তার 8টি ইলেকট্রন যখন হবে তখন সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে। তুলনামূলকভাবে যদি আমি ক্লোরিনের কথা বলি, ক্লোরিন কী করবে? ক্লোরিন চেষ্টা করবে যে তার সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে, তো সে 1টি ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে। তাহলে তার কী হবে? তার 8টি ইলেকট্রন হবে। তো দেখো এখান থেকে
এও নিতে চায় একটি ইলেকট্রন, এ নিতে চায় কি 60টি ইলেকট্রন, কিন্তু দেখতে হবে যে কার ক্ষমতাটা বেশি। ইলেকট্রন নিতে চাচ্ছে কিন্তু এর নেওয়ার ক্ষমতা বেশি নাকি এ নিতে চাচ্ছে এর ক্ষমতা বেশি। তো তোমরা একটু খেয়াল করলে দেখবা যে এর নেওয়ার ক্ষমতা বেশি, কারণ এর হচ্ছে আমরা জানি কি একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কী হয় বলো তো, পরমাণুর আকার হ্রাস পায়। এটা আমি আগেরটাতে বলছি, আকার হ্রাস। আর আকার যদি হ্রাস পায় তাহলে কী হয়, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এগুলো বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে দেখো ক্লোরিন কী করবে, এর থেকে ইলেকট্রন বেশি নিতে চাইবে। ঠিক আছে, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, ক্লোরিন কি বেশি ইলেকট্রন নিতে চাইবে, ক্লোরিন বেশি ইলেকট্রন নিতে চাইবে। আর কি আবার খেয়াল করে দেখো, আমি যদি এমনি অন্যভাবে বোঝানোর চেষ্টা করি একটু, দেখো এর কয়টা ইলেকট্রন আছে 60টি, এর দরকার কয়টি, একটি। এর কয়টা ইলেকট্রন আছে, একটি, দরকার কয়টি, 60টি। তাহলে এ কিন্তু ইলেকট্রন তুলে নিতে পারবে না, কারণ একটি ইলেকট্রন দ্বারা 60টি ইলেকট্রন তুলে নেওয়া সম্ভব নয়। কিন্তু এর দিকে যদি খেয়াল করি ইলেকট্রন আছে 60টি, সেক্ষেত্রে সে কিন্তু ইলেকট্রন সহজেই তুলে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো এই কারণে, যার ফলে কী হয়, যাদের সর্বশেষ কক্ষপথে একটি, দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন কী করে, ত্যাগ করে। আর যাদের সর্বশেষ কক্ষপথে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন ঘাটতি থাকে তারা কি করে, গ্রহণ। ঠিক আছে, যদি সর্বশেষ কক্ষপথে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন ত্যাগ থাকে তাহলে সেটা কী করে, ত্যাগ করে। এবং যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় কি, ধাতু। ঠিক আছে, তো দেখো সাধারণত যেগুলো ধাতু তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করলে দেখবো যে একটি, দুইটি অথবা তিনটি করে ইলেকট্রন থাকে, এবং তারা একটি, দুইটি ইলেকট্রন বা তিনটি ইলেকট্রনকে ত্যাগ করে। কেন ত্যাগ করে, কারণ এই যে দেখো, এই যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কিন্তু এর সর্বশেষ কক্ষপথটা কিন্তু স্থিতিশীল অবস্থায় থাকছে, যার ফলে তারা কি করে, একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন তারা ত্যাগ করে দেয়। ঠিক আছে, এবং এই ইলেকট্রনগুলো ত্যাগ করার ফলে তারা নিষ্ক্রিয় কাঠামো অর্জন করে, অর্থাৎ তারা স্থিতিশীল অবস্থা অর্জন করে। এবং তুলনামূলকভাবে অধাতুগুলোর সর্বশেষ কক্ষপথে একটি, দুইটি বা তিনটি করে ইলেকট্রন ঘাটতি থাকে। যেমন ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কিন্তু 60টি ইলেকট্রন রয়েছে, সে এজন্য কি চাইবে, একটি করে ইলেকট্রন তুলতে চাইবে, তাই না। এজন্য এরা কী করে, ইলেকট্রন গ্রহণ করে। তো এই জন্য দেখো আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করি, যাদের একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন আছে তারা ইলেকট্রন ত্যাগ করে ধাতু হবে, এবং যাদের একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন ঘাটতি রয়েছে তারা সেই ইলেকট্রনটা গ্রহণ করে অধাতু হবে। ঠিক আছে, এটা মনে রাখার জন্য বলি, যারা ত্যাগ করে, যারা দেয় তারা কিন্তু ধনী হয়। ঠিক আছে, বিঘাট। আর যারা যারা নেয় তারা কী করে, ঋণী হয়। তো দেখো এ বেচারা দিচ্ছে, তাহলে কী হবে, ধনী, এই জন্য কি ধনাত্মক আয়ন হবে, সোডিয়াম প্লাস হবে। ঠিক আছে, আর ক্লোরিন কি নিচ্ছে, তাহলে কি ঋণী, যার ফলে কী করবে, ঋণাত্মক আয়ন হবে। ঠিক আছে, মনে রাখবে এভাবে। তাহলে দেখো ধাতু কোনগুলোকে বলা হয়, যাদের সর্বশেষ কক্ষপথে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন রয়েছে তাদেরকে সাধারণত ধাতু বলা হয়। যাদের সর্বশেষ কক্ষপথে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন ঘাটতি রয়েছে তারা ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, এদেরকে বলে কি, অধাতু। তাহলে দেখো আয়নিক বন্ধন কীভাবে হয়, আয়নিক বন্ধন মূলত এই যে আয়নের মাধ্যমে হয়। আয়নিক বন্ধন হয় মূলত কিসের মাধ্যমে, আয়নের মাধ্যমে। তাহলে মাথায় রাখবা, আয়নিক বন্ধন মানে কি, আয়নের মাধ্যমে। আর আয়নিক বন্ধন হয় সবসময় কি, ধাতু প্লাস অধাতু, ধাতু প্লাস কি, অধাতু। তাহলে আয়নিক বন্ধন কাকে বলা হয়, যে রাসায়নিক বন্ধন গঠন হয় আয়নিত হওয়ার মাধ্যমে। যে রাসায়নিক বন্ধন গঠিত হয় কীভাবে, আয়নিত হওয়ার মাধ্যমে। ঠিক আছে, সেটাকে বলা হয় কি, আয়নিক বন্ধন। যেমন আমি যদি বলি এখানে সোডিয়াম কী করবে, তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করে কী হয়ে যাবে, সোডিয়াম প্লাস। আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে, করে কী হয়ে যাবে, ক্লোরিন মাইনাস। তো দেখো এইভাবে ক্লোরিন একটি ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে কী হবে, সোডিয়াম প্লাস। আর ক্লোরিন একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন মাইনাস। পরবর্তীতে সোডিয়াম আয়ন ক্লোরিন আয়ন মিলে কী করে, সোডিয়াম ক্লোরাইড। সো এটি একটি এটি একটি আয়নিক বন্ধন। ঠিক আছে, আর আয়নিক যৌগ কোনগুলোকে বলা হয়, আয়নিক বন্ধন দ্বারা যে সকল যৌগ গঠন করা হয় এদেরকে মানে গঠিত হয়, এদেরকে বলা হয় কি, আয়নিক যৌগ। আর যেই বন্ধনের মাধ্যমে আয়নিক যৌগ গঠন হয় এটা বলা হয় কি, আয়নিক বন্ধন। ঠিক আছে, মাথায় রাখবো, আয়নিক বন্ধন মানে কি, যে সকল যৌগ আয়নিত হওয়ার মাধ্যমে হয়, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে হয়। ঠিক আছে, তো এই আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলো দেখলেই তোমরা পড়বে। তার মধ্যে যে অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে উচ্চ গলনাঙ্ক। আয়নিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এবং এরা কি করে, এরা সাধারণত পানিতে কী করে, সাধারণত দ্রবীভূত হয়। ঠিক আছে, তো কিছু কিছু ক্ষেত্রে দ্রবীভূত হয় না, যেমন সিলভার ক্লোরাইড। ঠিক আছে, কেন দ্রবীভূত হয় না এটা আমরা একটু পরে জানবো। ঠিক আছে, সমস্যা নেই। আপাতত মাথায় রাখো যে সাধারণত আয়নিক যৌগগুলো কী হয়, আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি, এগুলো হচ্ছে উচ্চ গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক, এবং কি এরা হচ্ছে সাধারণত পানিতে দ্রবীভূত হয়, তবে বিশেষ ক্ষেত্রে দ্রবীভূত হয় না, যেমন সিলভার ক্লোরাইড, সিলভার নাইট্রেট। তো দেখো এখন কেন দ্রবীভূত হয় এগুলো আমরা একটু পরে শিখব। দেখো আচ্ছা, কেন এগুলো দ্রবীভূত হয় পানিতে, তাই তো, আর এগুলা হচ্ছে
কেন উচ্চ গলনাঙ্ক উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। তো পানিতে যেটা যেই কারণে গলনাঙ্ক কাকে বলা হয় এটা তো আমাদের জানতে হবে, স্ফুটনাঙ্ক কাকে বলা হয়, গলনাঙ্ক কাকে বলা হয়। তারপর গলনাঙ্ক বলা হয় অর্থাৎ যে সর্বনিম্ন যেই তাপমাত্রায় কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হতে শুরু করে, সর্বনিম্ন যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হতে শুরু করে সেটাকেই বলা হয় গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক কাকে বলা হয়, স্ফুটন সর্বনিম্ন যে তাপমাত্রায় তরল পদার্থ বায়বীয় পদার্থে অর্থাৎ জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে সেটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। সর্বনিম্ন তাপমাত্রা অবশ্যই বলা লাগবে, ঠিক আছে, অথবা 1 অ্যাটমসফিয়ার সাথে যোগ করে দিলে বেশি ভালো হয়। 1 অ্যাটমসফিয়ার চাপে সর্বনিম্ন যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হতে শুরু করে সেটাকে বলা হয় গলনাঙ্ক, এবং 1 অ্যাটমসফিয়ার চাপে অর্থাৎ প্রমাণ অবস্থায় যে তাপমাত্রা সর্বনিম্ন যে তাপমাত্রায় তরল পদার্থ বায়বীয় পদার্থে অর্থাৎ জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে সেটাকে বাষ্পে পরিণত হতে শুরু করে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় হচ্ছে স্ফুটনাঙ্ক। তাহলে আমরা যদি একটু খেয়াল করি কেন এই কঠিন পদার্থগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি, তাই তো, তার কারণ হচ্ছে যে এই গলনাঙ্ক এই যে আয়নিক যৌগগুলো তৈরি হচ্ছে আয়নিত হওয়ার মাধ্যমে। আয়নিক যৌগগুলো কিসের মাধ্যমে তৈরি হচ্ছে, আয়নিত হওয়ার মাধ্যমে। তো এখন যদি আয়নিত হওয়ার মাধ্যমে তৈরি হয় তাহলে এখানে কিন্তু একটু শক্তি বেশি হবে, ঠিক আছে। দেখো যেমন সোডিয়াম থেকে কী হয়ে গেলো সোডিয়াম প্লাস, আর কি ক্লোরিন থেকে হলো কি ক্লোরিন মাইনাস, মিল হয়ে গেলো কি সোডিয়াম ক্লোরাইড। এখন ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে হয়েছে যার ফলে এদের বন্ধন শক্তিটা বেশি শক্তিশালী। আয়ন এবং আয়নিক বন্ধনের যৌগগুলো থাকে বা আয়নিক যৌগগুলো এটা কী করে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে হয়, এবং ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে হওয়ার কারণে এদের বন্ধন শক্তিটা একটু বেশি হয়ে থাকে। আর এই বন্ধন শক্তিটা বেশি হওয়ার কারণে এদেরকে আমরা গলাতে বা গলাতে বেশি তাপের প্রয়োজন হয়, এবং ফুটেতেও অর্থাৎ জলীয়বাষ্পে পরিণত করতেও বেশি তাপের প্রয়োজন হয়, যার ফলে বলা হয়ে থাকে যে এই সকল পদার্থে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি, ঠিক আছে, বা উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক। এখন পানিতে কেন বিয়োজিত হয়, তাই তো, বা কীভাবে বিয়োজিত হয়। আচ্ছা, পানিতে বিয়োজিত হয় যেমন ধরো যে সাধারণত এগুলো আয়নিত হতে পারে, ঠিক আছে, এগুলো কি আয়নিত হতে পারে, এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন। ক্যাটায়ন মানে কি ধনাত্মক আয়ন, ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন, যেমন সোডিয়াম আয়নটা হচ্ছে কি ক্যাটায়ন, আর ক্লোরিনটা হচ্ছে অ্যানায়ন, অর্থাৎ ঋণাত্মক আয়নকে বলা হয় অ্যানায়ন। তো দেখো যখন আমরা এগুলাকে পানিতে রাখবো, তো কোনো আয়নিক যৌগকে পানিতে রাখবো তখন পানির ধনাত্মক প্রান্ত এই আয়নের ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করে, এবং পানির ঋণাত্মক প্রান্ত আয়নের আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে, যার ফলে এখানে এদের মধ্যে এটা কি হয়, এটা দ্রবীভূত হতে পারে। কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে এটা হয় না, কারণ হচ্ছে কি, কারণ ওখানে আয়ন সৃষ্টি হয় না, ঠিক আছে, সমযোজী যৌগ সাধারণত আয়ন সৃষ্টি হয় না, যার ফলে এগুলো পানিতে দ্রবীভূত হয় না। এবং আরও কারণ আছে পোলার যৌগ, আমরা একটু পরে ওইগুলোতেও যাব। আচ্ছা একটু বলে নেই পোলার যৌগ কাকে বলা হয়, ঠিক আছে, পোলার যৌগ, পোলার যৌগ দেখো পোলার মানে কি, পোলার মানে কিন্তু ছেলে না, ঠিক আছে, ঢাকার লোকেরা বলে কিন্তু পোলার মানে ছেলে, আসলে পোলার মানে কি ছেলে না, পোলার মানে কি পোল তৈরি হয়, ঠিক আছে, পোলার মানে পোল তৈরি হয়, অর্থাৎ পোল মানে কি ধনাত্মক আয়ন এবং আয়ন সৃষ্টি হয়, এটাকে বলা হয় কি পোল, ঠিক আছে, যেমন ক্যাটায়ন আয়ন সৃষ্টি হয়েছে, তাহলে এগুলোই হচ্ছে কি পোলার যৌগ। তাহলে পোলার যৌগ কোনগুলোকে বলা হয়, যে সকল যৌগ পোলারিত হতে পারে অর্থাৎ আয়নিত হতে পারে, অর্থাৎ কি হতে পারে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে। আবার বলছি, যে সকল যৌগ আয়নিত হতে পারে অর্থাৎ ক্যাটায়ন বা আয়ন অর্থাৎ ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে তাদেরকে বলা হয় পোলার যৌগ। আবারও বলছি, যেই সকল যৌগ পোলারিত হতে পারে তাদেরকে বলা হয় কি পোলার যৌগ, অর্থাৎ পোলার মানে কি পোল সৃষ্টি হওয়া, অর্থাৎ কি আয়নিত হওয়া, ধনাত্মক আয়ন সৃষ্টি হওয়া, ঋণাত্মক আয়ন সৃষ্টি হওয়া। সো দেখো এইটা আয়ন সৃষ্টি হতে পারে, এই জন্য সোডিয়াম ক্লোরাইডকে আয়নিক যৌগগুলো কিছুগুলো আছে কি আয়নিক যৌগ, যেমন সোডিয়াম ক্লোরাইডটা কি বলতো পোলার যৌগ। আবার দেখো পানিকে পোলার যৌগ কেন বলা হয়, এটা আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে শিখছি। কারণ কি পানিকে যখন আমরা ভাঙি একটা কি হয় হাইড্রোজেন প্লাস আর কি হাইড্রোক্সিল মাইনাস। তো দেখো এখানে প্লাস মানে এটা কিন্তু সরাসরি হয়, এটা কি হয় আংশিক ডেল, আংশিক ধনাত্মক আর কি হাইড্রোক্সিল আংশিক ঋণাত্মক। তো আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক যেটাই হোক আয়ন তো হচ্ছে নাকি, তো যেহেতু পানি আয়নিত হতে পারছে অর্থাৎ পোল সৃষ্টি হতে পারছে, সুতরাং আমরা এটাকে বলতে পারি পোলার যৌগ, ঠিক আছে। এবং পানি এক ধরনের দ্রাবক তো বোঝো, যেটা দ্রবীভূত হতে সাহায্য করে তাকে বলা হয় কি দ্রাবক, আর যেটা দ্রবীভূত হয় সেটাকে বলা হয় কি বলো তো, যেটা দ্রবীভূত হয় সেটাকে বলা হয় দ্রাবক আর কি দ্রবণ। আচ্ছা তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে
সমযোজী যৌগ, আয়নিক যৌগ সম্পর্কে মনে হয় না কারো সমস্যা হবার কথা। এখন আমরা যাবো সমযোজী যৌগের ক্ষেত্রে। তো সমযোজী যৌগটা কি? সমযোজী যৌগ হচ্ছে যেই সকল রাসায়নিক বন্ধন কি হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। আবার বলছি, যেই সকল রাসায়নিক বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। আগেরটা কি ছিল, ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে অর্থাৎ আয়নিত হওয়ার মাধ্যমে, সেটাকে বলা হয় কি আয়নিক যৌগ। আর যে সকল রাসায়নিক যৌগ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয় সেটাকে বলা হয় কি সমযোজী যৌগ। যেমন আমি তোমাদেরকে একটু যদি বলি, হাইড্রোজেন, হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, এই হাইড্রোজেনের শেষেও কি একটি ইলেকট্রন রয়েছে। এখন যদি এদের একটি ইলেকট্রন থাকে, দেখো এরা কিন্তু তখন কি করবে, এই ইলেকট্রনগুলো তারা ত্যাগ বা গ্রহণ করতে পারছে না, তখন তারা কী করবে, এই ইলেকট্রনগুলোকে শেয়ার করবে। ঠিক আছে, এদের ধরো যে এই হাইড্রোজেনের একটাকে ডট দিলাম, এটাকে আমি ক্রস দিলাম, দেখো তাদের ইলেকট্রনগুলো তারা শেয়ার করে, শেয়ার করার মাধ্যমে যে ইলেকট্রন বন্ধ, যে রাসায়নিক বন্ধন গঠন করলে এটা হচ্ছে কি সমযোজী বন্ধন। যেমন ক্লোরিন, সহজ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 7টি। তো চিন্তা করে দেখো, এই ক্লোরিন অর্থাৎ আয়নিক যৌগ কোনগুলো হয়, আয়নিক বন্ধন ইকুয়াল কি ধাতু প্লাস অধাতু, আয়নিক যৌগ ইকুয়াল কি ধাতু প্লাস অধাতু। সমযোজী কি, সমযোজী বন্ধন হচ্ছে অধাতু প্লাস অধাতু। দেখো সমযোজী যৌগ কার কার মধ্যে হয়, অধাতু প্লাস অধাতু। এখন চিন্তা করে দেখো, অধাতু কাদেরকে বলা হয়, যাদের সর্বশেষ কক্ষপথে ধরো যে 1টি 2টি বা 3টি করে ইলেকট্রন ঘাটতি থাকে এবং সেই সকল ইলেকট্রন তারা গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে, তাদেরকে বলা হয় কি অধাতু। ঠিক আছে, তো এখন অধাতু যদি হয় তাদের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো, সর্বশেষ কক্ষপথে দেখো 7টি বা 6টি বা 5টি এরকম ইলেকট্রন থাকবে। তখন এদের যে 7টি ইলেকট্রন রয়েছে, তো এ কি চাইলে কখনো ইলেকট্রন নিতে পারবে? আচ্ছা, একটি ইলেকট্রন একে দিল, তাহলে কি তার ইলেকট্রন পূর্ণ হয়ে যাচ্ছে কক্ষপথ? অবশ্যই কক্ষপথ পূর্ণ হবে না। ঠিক আছে, যার ফলে কি করা হয়, যার ফলে এই ইলেকট্রনও ত্যাগ করে না, এই ইলেকট্রন ত্যাগ করে না। আবার তুমি অন্যভাবে চিন্তা করো, এখন এর শক্তিও যদি সমান হয়, এরও শক্তি সমান, কারণ এরও 7টি ক্লোরিন ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে, এর কয়টি 7টি ইলেকট্রন আছে, তাহলে এর শক্তি এবং এর শক্তি যদি সমান হয়, কেউ কাউকে কি ইলেকট্রন দিবে? অবশ্যই দিবে না, কারণ এও একটি ইলেকট্রন চায়, এও একটা কি ইলেকট্রন চায়, তো ইলেকট্রন তার আকাশ থেকে আসবে না, তাই না? তো এখন দেখো এই যে ইলেকট্রন সে কী করবে, এখন যেহেতু তাদের মধ্যে শক্তি সমান, যার ফলে তারা কিন্তু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারছে না, তার ফলে তারা কী করবে, তাদের সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন তারা শেয়ার করবে। ঠিক আছে, একটি করে ইলেকট্রন তারা কী করবে, শেয়ার করবে, এবং এই ইলেকট্রনটা কিন্তু এরও অধিকার, এর অধিকার। দেখো এখন এর গুণও কয়টা হলো, 8টি ইলেকট্রন, এর গুণও কয়টি হলো, 8টি ইলেকট্রন। তো এটাই হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে, তো সমযোজী বন্ধন কাকে বলা হয়, যে রাসায়নিক বন্ধনে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে করা হয়, অর্থাৎ ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে বন্ধন গঠন করা হয়, সেটাকে বলা হয় কি সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন হয় অধাতু আর অধাতুর মধ্যে। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা নিয়ে জানবো যে এখানে ফাজানের নিয়মের এখান থেকে দেখো কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো যদি আমি একটু বলি। দেখো এখানে কিছু প্রশ্ন বিগত বছর এসেছিল যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক অপেক্ষা বেশি, এবং সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড পানিতে অদ্রবণীয় হলেও সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয় কেন? ঠিক আছে, তো দেখো এই সকল প্রশ্ন বা এরকম আরও আছে, HCl সমযোজী হলেও পানিতে দ্রবণীয়, সমযোজী হলেও পানিতে দ্রবণীয় কেন? দেখো এইগুলো ব্যাখ্যা দিতে হলে তোমাকে ফাজনের নিয়ম জানতে হবে। ঠিক আছে, কী করা লাগবে, ফাজনের নিয়ম জানতে হবে। তো ফাজনের নিয়ম যেটা হচ্ছে, ফাজনের নিয়ম কি, তাই তো অনেকে আবার ভাবছো যে ফাজনের নিয়ম কি, যারা বই দেখোনি, বই যারা দেখছো তারা তো এই সম্পর্কে অনেক ধারণা পেয়েছো, যারা দেখোনি তারা ভাবছো যে ফাজনের নিয়মটা কি, তাই তো? তো দেখো এই যে ফাজনের নিয়ম, এটা হচ্ছে যে আয়নিক যৌগের যে সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বা এই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করারই একটা হচ্ছে নিয়ম, বা যেই নিয়মের সাহায্যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা যায় সেটাকেই বলা হয় ফাজনের নিয়ম। তো ফাজনের নিয়ম 3টা যদি আমি একটু বলি, 1 নম্বর হচ্ছে ক্যাটায়ন যত ক্ষুদ্র হয়,
ক্ষুদ্র হয়, 2 নম্বর হচ্ছে অ্যানায়ন যত বড় হয়, 3 নম্বর ক্যাটায়ন ও অ্যানায়নের আধান যত বেশি হয়। দেখো আমি 3টা লিখছি, এটা হচ্ছে ফাজানের নিয়ম। ফাজানের নিয়মটা কি? ফাজানের নিয়মটা হচ্ছে যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। দেখো আচ্ছা এখানে লিখি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। দেখো ফাজানের নিয়মটা কি? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায় যে নিয়মের সাহায্যে, সেটাকে বলা হয় কি? ফাজানের নিয়ম। অর্থাৎ ফাজানের নিয়ম 3টা বলা আছে। ক্যাটায়ন যত ক্ষুদ্র হবে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে, অ্যানায়ন যত বড় হবে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে। ক্যাটায়নের আকার বা অ্যানায়নের আধান যত বেশি হবে সমযোজী যৌগের বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে। আবার বলছি, ক্যাটায়ন যত ক্ষুদ্র হয় অ্যানায়ন যত বড় হয়, ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে আধান যত বেশি হয় তত কি হবে? তত হচ্ছে সমযোজী যৌগের আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করবে। দেখো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে, ঠিক আছে? তত বেশি। দেখো ক্যাটায়ন যত ক্ষুদ্র হবে, ফাজানের নিয়মে বলা আছে ক্যাটায়ন যত ক্ষুদ্র হবে অ্যানায়ন যত বড় হবে, ক্যাটায়ন ও অ্যানায়নের আধান যত বেশি হবে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে, ঠিক আছে? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত কি হবে? বেশি হবে। অর্থাৎ আমি যদি উদাহরণ দিই একটু, যেমন সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। দেখো সোডিয়াম চিন্তা করো, এখানে ক্যাটায়ন সোডিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম কি 2+। তাহলে দেখো সোডিয়াম আর আধান বেশি না ম্যাগনেসিয়ামের আধান বেশি? এখানে নিশ্চয়ই সবাই বলবে কি ম্যাগনেসিয়ামের আধান বেশি। তাহলে এটা হচ্ছে 3 নম্বর নিয়মে বলা আছে ক্যাটায়ন ও অ্যানায়নের আধান যত বেশি হবে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। অর্থাৎ এই কথাটার মানে কি? সমযোজী বৈশিষ্ট্য মানে হচ্ছে, দেখো সমযোজী যৌগের বৈশিষ্ট্য ছিল কি? সমযোজী যৌগের বৈশিষ্ট্য ছিল সাধারণত পানিতে দ্রবীভূত হয় না, তারপর কি হয় গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয়। অর্থাৎ তাহলে দেখো এটা কিন্তু আয়নিক বৈশিষ্ট্য, এর থেকে এর সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ হবে। অর্থাৎ ম্যাগনেসিয়ামের থেকে ম্যাগনেসিয়াম 2+ এর কী হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, ঠিক আছে? তো এই রিলেটেড প্রশ্ন আমরা সলভ করতেছি। তার আগে দেখো আরেকটা বিষয়, ক্যাটায়ন যত ক্ষুদ্র হয়, ক্যাটায়ন মানে কি ধনাত্মক আয়ন। যেমন সোডিয়াম, আর একটু যদি বলি এখানে যেটা দেওয়া আছে সোডিয়াম আর কার্বন 4। দেখো সোডিয়াম কার্বন 4+। দেখো এখানে সোডিয়ামের আকার বড় না কার্বনের আকার বড়? বলো তো। কার্বনের থেকে কিন্তু সোডিয়ামের আকার বড়। কেন সোডিয়ামের আকার বড়? তুমি ইলেকট্রন বিন্যাস করো, কার্বন কত 6, কত হবে 1s2 2s2 2p2, ঠিক আছে? তারপরে হচ্ছে সোডিয়ামেরটা করো, সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1। তো দেখো তো কার আকার বড়? আমরা কিন্তু দেখছি কি সোডিয়ামের আকার বড় এবং কার্বনের আকার কি ছোট। তো 1 নম্বর নিয়ম বলা আছে ক্যাটায়ন যত ক্ষুদ্র হয় তত কি হয়? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পায়। তখন চিন্তা করো ক্যাটায়ন কার ছোট? কার্বনের ছোট। কার্বনের ছোট না? কারণ কি কার্বনের আকার ছোট না? কার্বন একটা ক্যাটায়ন, সোডিয়াম একটা ক্যাটায়ন। এখানে কার্বনের আকার ছোট না, কারণ কার্বনের ইলেকট্রন কত দেখো তো, খেয়াল করো তো, কার্বনের আকার কিন্তু ছোট। আর কার্বন 4+ করতে গেলে তো এই পর্যন্ত চলে যাবে, তাই না? তাহলে কার্বনের আকার কত? কার্বনের আকার হচ্ছে ছোট। আর সোডিয়ামের আকার কত হবে? দেখো এই পর্যন্ত একটা ইলেকট্রন ত্যাগ করলে কত তার আকার বড় হচ্ছে। তাহলে আমরা যদি দেখি তাহলে কার্বনের থেকে সোডিয়ামের আকার বড়।
আর এখানে বলা আছে ক্যাটায়নের যত ক্ষুদ্র হয়, অর্থাৎ কার্বন থেকে সোডিয়ামের থেকে কার্বনের আকার যেহেতু ছোট, সুতরাং কার্বনের ক্ষেত্রে কী হবে, সমযোজী যৌগ সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে, এই কারণে কার্বন 4 কী হবে, বেশি সমযোজী হবে। তারপরে যেটা বলা আছে অ্যানায়ন যত বড় হয়, যেমন আমি যদি বলি ফ্লোরিন আর হচ্ছে কি আয়োডিন, দেখো ফ্লোরিনও -1 আয়োডিনও -1, তাই না? ফ্লোরিনের অবস্থান কিন্তু ফ্লোরিনের থেকে কিন্তু আয়োডিনের অবস্থান নিচে। ফ্লোরিন কি পর্যায় সারণীর উপরে, আর ফ্লোরিন উপরে, আর আয়োডিন কি নিচে, তাই না? তো উপর থেকে নিচে আসলে কী হয়, একই উপর থেকে যদি নিচের দিকে যাওয়া যায় তাহলে কী হবে, ইলেকট্রন বিন্যাস করে দেখো এর আকার কিন্তু বেশি, আর আকার বেশি হলে কী হবে, এর থেকে এর অবস্থান কী হবে, বড়, তাই না? আকার তাহলে এখানে বলা আছে কি অ্যানায়ন যত বড় হয়, তাহলে অ্যানায়ন যত বড় হয় তাহলে ফ্লোরিনের থেকে আয়োডিনের আকার যেহেতু বড়, তাহলে আয়োডিনের ক্ষেত্রে কী হবে, সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। তাহলে দেখো এই 3টা নিয়ম হয়তো বুঝতে পেরেছো, আমি আরেকবার যদি একটু তোমাদের জন্য বলি, সেটা হচ্ছে 1 নম্বর নিয়ম, ক্যাটায়নের আকার যত বেশি হবে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত কী হবে, বৃদ্ধি হবে। ফাজানের নিয়মটা মূলত হচ্ছে আয়নিক যৌগ কতটুকু সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করবে সেটাই ব্যাখ্যা করার কিছু নিয়ম, ঠিক আছে? তো সেখানে 3টা নিয়ম, একটা হচ্ছে কি ক্যাটায়ন যত ক্ষুদ্র হবে আয়নিক যৌগের কী হবে, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে। আয়নায়ন যত বড় হবে সেখানে কী হবে, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। ক্যাটায়ন ও আয়নের আধান যত বেশি হবে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি বৃদ্ধি হবে, ঠিক আছে? তুলনামূলক আমরা দেখলাম কি 3 নম্বর, আচ্ছা 1 নম্বরটা সব কিছু করি। 1 নম্বর হচ্ছে কার্বন আর সোডিয়াম। দেখো কার্বন একটা ক্যাটায়ন, সোডিয়ামও কি একটা ক্যাটায়ন, কিন্তু তোমরা যদি একটু আকারের দিকে খেয়াল করো দেখবা যে কার্বনের আকার হচ্ছে কি সোডিয়ামের থেকে ছোট। তো আকার যার ক্ষুদ্র হয় তার সে কী হয়, বেশি সমযোজী হবে, ঠিক আছে? তাহলে কার্বনের আকার ছোট, তাহলে এটার থেকে সোডিয়াম আয়নের থেকে কার্বনের কী হবে, সমযোজী বৈশিষ্ট্য একটু বেশি হবে, ঠিক আছে? অ্যানায়ন যত বড় হয় তত কী হবে, সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। অর্থাৎ যেমন ফ্লোরিন এবং আয়োডিন এই দুটার মধ্যে কিন্তু কী হবে, ফ্লোরিনের থেকে আয়োডিনের আকার বড়, তাহলে আকার বড় হলে আয়নিক সমযোজী